যেটা আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে যে নিরুপমা। নিরুপমা কি সমাস? কি মনে হয়? মানে আমি তো ডিসকাস করবই, আর আপনাদের কি মনে হয় যে এটা কি হবে উত্তর? নং বহুব্রীহি, দ্বন্দ্ব, অব্যয়ীভাব। নং বহুব্রীহি হবে। নং বহুব্রীহি। হ্যাঁ, নং বহুব্রীহি হবে একদম, কিন্তু কেন বহুব্রীহি সমাসে? নেই উপমা যাহার, হ্যাঁ, নেই উপমা যাহার সেই নিরুপমা। আর এখানে অন্য পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই নং বহুব্রীহি, আর যেহেতু নেই আছে তাই নং। হ্যাঁ, নং যদি না বাচক, যে নং বহুব্রীহি হোক বা নং তৎপুরুষ হোক, যাই হোক, তৎপুরুষটা আলাদা সমাস, আমরা যখন আলাদা আলোচনা করব বলে দেব। তো এই নেই, এই না বাচক পদটা যখন থাকবে সেটা কিন্তু অলওয়েজ আগে বসবে, মানে নং তৎপুরুষের ক্ষেত্রেও তাই, আর নং বহুব্রীহির ক্ষেত্রেও কিন্তু তাই। দুটোর ক্ষেত্রেই কিন্তু আহ ওই নাবাচক শব্দটা কিন্তু আগে বসবে, ঠিক আছে? তাহলে নেই উপমা যার, সেটা হচ্ছে নং বহুব্রীহি। এটা তো গেল। আরেকটা বিষয় হচ্ছে এটা বহুব্রীহি সমাস। নিরুপমা অর্থাৎ এখানে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে দুটো পদের অর্থ, মানে কোনো একটা পার্টিকুলার নয়, পূর্বপদ এবং পরপদ দুটোরই অর্থ প্রাধান্য পাচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মূলত এটা কারোর সম্পর্কে, ঠিক আছে, কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে বর্ণনা দেওয়া হয়। কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে যেটা বর্ণনা দেওয়া হয় বা তার সম্পর্কে বলা হয়, তো সেটাই হচ্ছে বহুব্রীহি সমাস, ঠিক আছে? পার্টিকুলার কোনো একজন কারোর সম্পর্কে বলা হয়, আর নাবাচক আছে বলে এটা নং নং বহুব্রীহি। আরেকটা হলো নং অর্থক, এখানে যে পদটা রয়েছে তার সঙ্গে বিশেষ্য পদের, বিশেষ্য পদের একটা এখানে আহ প্রাধান্য থাকে বা একটা সম্পর্ক থাকে, সেই জন্যই এটা কিন্তু ওই নাবাচক, মানে নং বহুব্রীহি সমাস হয়েছে। তাহলে এক্ষেত্রে উত্তর হবে এটা নং বহুব্রীহি। নাম্বার ওয়ান আনসার হচ্ছে নং বহুব্রীহি। নেক্সট, এবার হচ্ছে আত্মবান। আত্মবান শব্দের যথাযথ প্রত্যয় কি হবে? আত্মযুক্ত সানচ, আত্মযুক্ত আবান, আত্মনযুক্ত মতুপ, আর আত্মযুক্ত ইতক, কোনটা হবে? কি মনে হয়? আত্মযুক্ত সানচ। সানচ কেন? বান আছে। হ্যাঁ, বান থাকলে তো বতুক হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? বিষয়টা হলো এখানে হবে আত্মন, আত্মন সি হবে উত্তর। কারণ এই আত্মন এটা একটা সংস্কৃত, এই আত্মটা আত্মন সংস্কৃত শব্দ থেকে এসেছে, ঠিক আছে? আত্ম শব্দটা আত্মন সংস্কৃত শব্দ থেকে এসেছে, তো সেই কারণে এটা হচ্ছে, হ্যাঁ, এই কারণে এটা হচ্ছে যে আহ আত্মযুক্ত, আত্মনযুক্ত মতুপ হবে, সানচটা এখানে হবে না, ঠিক আছে? সানচ হবে না, মান থাকলে সানচ হতো, কিন্তু এখানে সেটা আত্মনযুক্ত মতুপ হবে, সি উত্তর হবে। আর এখানে আরেকটা কারণে সানচ হয়নি, যেটা হচ্ছে ওই এখানে আত্মনটা নেই, যেহেতু এই আত্মন এটা সংস্কৃত শব্দ থেকে এসছে, তো এখানে তো রয়েছে আত্ম, সেই কারণে এটা কোনো মতেই পসিবল নয়, ঠিক আছে? তাই জন্য এখানে দুইয়ের সি হয়েছে। আত্মযুক্ত আবান এটা কোনোদিন হয় না, আর আত্মযুক্ত আবান এটা হবে না। আরেকটা হলো যে আরেকটা যে আত্মযুক্ত সানচ হবে না, আত্মযুক্ত ইত এটাও হতে পারে।
আছে, এই কারণে এটার উত্তর সি হবে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে আরোহণ শব্দের সঠিক পদান্তর হলো। এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা রয়েছে আরোহিত, তারপরে রয়েছে আরূঢ়। আরূঢ়, আরূঢ়, হ্যাঁ একদম আরোহিত, আর একটা হচ্ছে আরূঢ়, ঠিক আছে, আরূঢ়। তাহলে এখানে উত্তর হবে ডি, তিনেরটা, নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3, আনসার হচ্ছে ডি। ম্যাম আরোহণ আর আরোহিত কি একই ধরনের শব্দ হবে? না, আরোহিতটা হচ্ছে আরোহণ তো উপরে ওঠা, ঠিক আছে, আর হ্যাঁ আরোহিত ম্যাম। আরোহণ হচ্ছে বিশেষ্য, আর আরোহ হচ্ছে আরোহণের বিশেষণ। হ্যাঁ, যা আরোহণ, আরোহণ হচ্ছে বিশেষ্য পদ এখানে। কারোর সঙ্গে মানে মানে আরোহিত, এটা বিশেষণ, একদমই ঠিক, যে ওটাকে মানে ওটার উপর বেস করে আর কি, যেটা ওঠা হচ্ছে বোঝাচ্ছে, ঠিক আছে, সেই কারণ। আচ্ছা, এবারে আসি পরের কোয়েশ্চেনটাতে, যেটা হচ্ছে ঘন ঘন ঝন ঝন বজর নিপাত, শুনইতে শ্রবণে মরম জড়ি জাত, পদটি কার রচনা? এই পদটি কার রচনা? ঠিক আছে, এই পদটা এবার আমার এখানে বলার আছে, যেটা হচ্ছে এই পদটা আমরা সকলে চিনি এবং ভীষণ ভাবে পপুলার একটা পদ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা এখানে বুঝতে পারছি না। এবার কিভাবে প্রশ্নটা এসেছে, যত বৈষ্ণব পদাবলীর গুরুত্বপূর্ণ পদ রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই পুরোপুরি বারবার পড়তে হবে এবং মাথায় রাখতে হবে তার প্রত্যেকটা লাইনই। আমি যদি পদটার প্রথম লাইনটা বলি, এক্ষুনি সবাই বলবে। পদটার প্রথম লাইনটা হচ্ছে মন্দিরে বাহির কঠিন কপাট, চলইতে শঙ্কিল পঙ্কিল বাটু। তাহলে এবারে কি সকলের মনে পড়ছে যে এটা কোন পদ বা কার লেখা? গোবিন্দ দাসের এটা। গোবিন্দ দাসের লেখা। এটা হচ্ছে অভিসার পর্যায়ের একটা পদ, ঠিক আছে, এটার উত্তর হবে 4C, গোবিন্দ দাসের এটা লেখা, অভিসার পর্যায়ের পদ। পদটা হচ্ছে মন্দিরে বাহির কঠিন কপাট। ওটার মাঝখানে লাইন থেকে এটা প্রশ্নটা দিয়েছে, ঠিক আছে, তাতে আছে তহি অতি দূরতর বাদর দোল, বাড়ি কি বারই নীল নীল নিচল, সুন্দরী কইছে করবি অভিসার, হরি রহ মানস সুরধুনি পারো। এরপরে এই লাইনটা এসেছে, ঘন ঘন ঝন ঝন বজ্র নিপাত, মানে বজ্র আর কি, ঠিক আছে, শুনইতে শ্রবণে মরম জড়ি জাত। তাহলে ভেবে দেখো কোন জায়গা থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, সকলকেই বলছি যে যেটা হচ্ছে একদম বর্ষাভিসারের একটা পদ, গোবিন্দ দাসের লেখা, যে বর্ষার দুর্দিনে শ্রীরাধা অভিসারে যাচ্ছেন, হ্যাঁ, তার জন্য প্রস্তুত হচ্ছেন, তাকে তার সখীরা বলছে যে বাইরে যাওয়ার দরকার নেই, কিন্তু বাইরে যাওয়ার সমস্ত পথ বন্ধ, ঠিক আছে, ওই যে মন্দিরে বাহির কঠিন কপাট, বাইরে যাওয়ার সমস্ত পথ বন্ধ, চতুর্দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মুষলধারে কর্দমাক্ত পিচ্ছিল পথ, কিন্তু তাও রাধা কিন্তু অভিসার করবেন এবং তিনি যাচ্ছেন। এবং ওই যে যে লাইনটা তুলে দিয়েছে পংক্তিটা, যে ঘন ঘন ঝন ঝন, অর্থাৎ কি বারবার বজ্র, মানে বজ্রপাত হচ্ছে, ঠিক আছে, এবং শব্দ হচ্ছে কড়কড় করে শব্দ হচ্ছে, যা শুনলে একেবারে কান প্রাণ, ওই যে শুনইতে শ্রবণে মরম জড়ি জাত, কান প্রাণ দুটোই একেবারে জ্বলে যাচ্ছে, তা সত্ত্বেও চতুর্দিকে বিদ্যুৎ, তা সত্ত্বেও রাধা অভিসারে বেরিয়ে পড়েছে। এই হলো পথটা, নাম্বার 4, আনসার হবে সি। তাহলে বোঝা যাচ্ছে কতটা ডেপথে পড়াশোনা করতে হবে। এবার পরেরটা দেখুন, এটা নিয়ে আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? উল্লেখযোগ্য সমস্ত পদ বিদ্যাপতি, জ্ঞানদাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস, ঠিক আছে,
এদের প্রত্যেকটার উল্লেখযোগ্য পদগুলো কিন্তু পড়ে যেতে হবে। সেটা পূর্বরাগের হতে পারে, সেটা অভিসারের হতে পারে, সেটা আক্ষেপানুরাগের হতে পারে, রূপানুরাগের হতে পারে, মাথুরের হতে পারে, এভরিথিং। নেক্সট, এবার নাম্বার 5 হচ্ছে প্রথম ও দ্বিতীয় তালিকায় প্রদত্ত গ্রন্থ নামের সঙ্গে প্রকাশকালের সামঞ্জস্য বিধান করে সংকেত অনুসারে সঠিক উত্তরটি নির্দেশ করুন। এবার আমার একটা বিষয় বলার আছে, এই প্রশ্নটা কিন্তু যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে, দেখুন সবাই দেখতে পাচ্ছেন তো প্রশ্ন? কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো দেখতে? আচ্ছা, প্রশ্নটাতে কিন্তু যেটা বলার সেটা হচ্ছে পিএসসির কোয়েশ্চেনে দেখুন ভুল থাকবে না, আশা করা যায়, আমরা সকলেরই কাম্য হচ্ছে প্রশ্নে ভুল থাকবে না, কিন্তু এই এই প্রশ্নটাতে এবং 2015-র আমি বোধহয় আরো একটা কি দুটো প্রশ্নে কিন্তু ভুল পেয়েছি। ঠিক আছে, আমি আলোচনা করে দিচ্ছি, আমার আপনাদের সেটেই দুটো প্রশ্ন আছে। ঠিক আছে, এই এই 5 নম্বর প্রশ্নটা আর একটা হচ্ছে একটা বোধহয় 12 নম্বর প্রশ্ন, কিন্তু আমাদের কিছু করার নেই। ব্যাপারটা হলো প্রথম যে বইটা ইতিহাসমালা, যেটা উইলিয়াম কেরির লেখা ইতিহাসমালা, 1812। একদম 1812, ঠিক আছে, 1812। উইলিয়াম কেরির লেখা 1812, ঠিক আছে। পরের যে বইটা রয়েছে কথামালা, যেটা বিদ্যাসাগরের লেখা 1856, কি ঠিক আছে তো? 56। হ্যাঁ। 1856 কথামালা। এবার পড়ে রইল কি রাজাবলী আর হিতোপদেশ। এই রাজাবলী এবং হিতোপদেশ এই দুটো বই কার লেখা বলতে পারবেন? রাজা বলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। দুটোই মৃত্যুঞ্জয় হুম। বিদ্যালঙ্কারেরই লেখা, কিন্তু মূল যেটা সমস্যা সেটা হচ্ছে দুটো বইয়েরই সাল কিন্তু 1808, কিন্তু এখানে 1808, ওই 1802টা ভুল। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে এখানে তো আমাদের প্রশ্নে তো আমরা আলাদা করতে পারবো না, এখানে কোয়েশ্চেন অনুযায়ী উত্তর হচ্ছে দেওয়া আছে বি, ঠিক আছে, বি, কিন্তু এটা অ্যাকচুয়ালি উত্তরটা ভুল, কিন্তু আমাদের কিছু করার নেই, এটা জেনে রেখে দিন। বারবার বলছি, এই রাজাবলী এবং হিতোপদেশ এই দুটো বইয়েরই সাল হচ্ছে কিন্তু 1808, দুটো বইয়েরই সাল হচ্ছে 1808, এবং দুটোই একজনেরই লেখা। যদি কারোর কোনো প্রশ্নে অসুবিধা হয়, দেখছেন অসুবিধা হচ্ছে বলবেন, আমি রিপিট করবো ফার্দার। পরের কোয়েশ্চেনটা বলতে পারবেন কোথা থেকে নেওয়া হয়েছে? নাম্বার 6, আরণ্যক থেকে। এই কারণে উপন্যাসের প্রশ্নটা এই মুহূর্তে করাচ্ছি না, তার কারণ হচ্ছে উপন্যাসগুলো না পড়লে বোঝাটা খুব মুশকিল। নির্জন জঙ্গলে যে জিন পরি থাকে তাকে কি বলা হয়? এটাকে তো ওইভাবে বোঝাতে পারবো না আগেরটার মতো, এটা হচ্ছে সিক্সি ডামা বানু, ঠিক আছে, তাকেই এই জিন পরি বলা হয়। এই জন্য উপন্যাসের কোয়েশ্চেনগুলো আমি রেখেছি। উপন্যাস একটু একটু করে আপনাদেরকে পেড ব্যাচে যেমন ধরে ধরে করাবো, ডেমো ক্লাসে আমি যেগুলো করাবো সেটা হচ্ছে জাস্ট খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করিয়ে দেবো, ঠিক আছে। এটা হলো আরণ্যক থেকে নেওয়া হয়েছে। বলছি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী, তার প্রথমা স্ত্রী গৌরী দেবীকে উপন্যাসটি তিনি উৎসর্গ করেছিলেন। 1937 থেকে 1939 খ্রিস্টাব্দ আরণ্যকের রচনাকাল, ঠিক আছে, 1937 থেকে 1939 এই সালটা হচ্ছে আরণ্যকের রচনাকাল। আরণ্যক মূলত উত্তম পুরুষের লেখা। আরণ্যকের যে স্থান সেগুলো ভাগলপুর, আজমাবাদ, লবটুলিয়া, মানে আমরা যে যে জায়গাগুলোর কথা জানতে পারবো আরণ্যক উপন্যাসের মধ্যে, লবটুলিয়া, ইসমাইলপুর, মোহনপুরা রিজার্ভ ফরেস্ট, এই সমস্ত জায়গাগুলোর কথা আমরা জানতে পারি, ঠিক আছে। নেক্সট, আমাদের প্রত্যেকটা উপন্যাস আমরা একটা একটা করে শুরু করব, উপন্যাস একটা শেষ করব,
আর একটাতে যাব, আরণ্যক শুরু করলে পুরো আরণ্যক শেষ হবে, দেন বলয়টা শুরু হবে, এরকম। কারণ কখনোই কি বলবো, সব একসঙ্গে করে জটিলতা বাড়ানোর কোনো মানে হয় না, কারণ উপন্যাস ধরে ধরে করতে হবে। কৃষ্ণকান্তের উইল, তার একদম ফার্স্ট লাইন থেকে কোয়েশ্চেন ভর্তি, ঠিক আছে, কার কি নাম, যে জায়গাটার কথা বলা হচ্ছে, এগুলো সমস্ত ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে দেখুন, সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্য, এটা তো মানে আপনাদের কারোর কাছে নেই সেভাবে, অনেকের কাছেই নেই, ঠিক আছে, অনেকের কাছে থাকতে পারে। তা আমি যতটা সম্ভব বলে বলে দিচ্ছি, কারণ এগুলো না পড়লে হবে না। যেমন হচ্ছে দেখুন, ফার্স্ট লাইনটা রয়েছে, এটা কোনটা কোন কবিতার লাইন, সব কিন্তু মাঝখান থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, সবগুলোই কিন্তু মাঝখান থেকে দেওয়া হয়েছে। এই লাইনগুলো, এই যে সবাই আমরা নিজ বাসভূমে পরবাসী, ঠিক আছে, সবাই আমরা নিজ বাসভূমে পরবাসী, এই লাইনটা। এখানে আপনাদের পড়তে হচ্ছে কোন কবিতাগুলো, যেটা হচ্ছে মেদিনের কবিতা, কানামাছির গান, রোমান্টিক, প্রস্তাব, সকলের গান, তাই না? পদাতিক কাব্যগ্রন্থে মোট 23টি কবিতা রয়েছে, কবিতার সংকলন রয়েছে। 1938 থেকে 40 সালের মধ্যে কবিতাগুলো রচিত হয়েছে। আচ্ছা, যার মধ্যে আপনাদের যে কবিতাগুলো দেওয়া হয়েছে, যার মধ্যে দেখুন প্রথমেই সকলের গান যেটা দেওয়া হয়েছে সেটা আপনাদের এখানে নেই, ঠিক আছে, তার অংশটা নেই। আপনাদের যে প্রথম যে কবিতাটা দেওয়া হয়েছে, মানে লাইনটা যেটা রয়েছে, সবাই আমরা নিজ বাসভূমে পরবাসী, এটা রয়েছে কানামাছির গান থেকে। কানামাছির গানের সবাই আমরা নিজ বাসভূমে পরবাসী 15 নম্বর পংক্তি থেকে আপনাদের লাইনটা তুলে দেওয়া হয়েছে, 15 নম্বর। তাহলে ভেবে দেখুন, বারবার বলছি, পুরোটা কিন্তু বারবার ভালো করে বলছি, পড়তে হবে। যেখানে বলা হচ্ছে, কৃষক মজুর আজকে তোমার পাশাপাশি, অভিন্ন দল আমরা, এটা হচ্ছে 4 নম্বর প্যারাগ্রাফটা, মানে যেটা স্তবক সেটা আমি পড়ছি। কৃষক মজুর আজকে তোমার পাশাপাশি, অভিন্ন দল আমরা, বন্ধু আগে চলো, সবাই আমরা নিজ বাসভূমে পরবাসী, এই দোলাচল দলকে কেবল পথ বলো। এটা হলো কানামাছির গান। তাহলে ফার্স্ট লাইনটা হচ্ছে কানামাছির গান থেকে নেওয়া হয়েছে। এগুলো যদি এইভাবে ম্যাচ করতে দেয় খুব মুশকিল। তাহলে প্রথম লাইন হচ্ছে কানামাছির গান, এই যে দেখুন ম্যাচ করতে দিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমটা হচ্ছে কানামাছির গান। কাউকে চিন্তা করার কোনো কারণ নেই, আমি পিডিএফও দেব, আর সলভ আপনাদের করাই আছে, উত্তর করা আছে, আর সকলে দেখতেও পাবেন, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে খ, যেটা বলছে মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না, মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না, এটাও হচ্ছে 4 নম্বর স্তবকের 3 নম্বর লাইনে রয়েছে। 4 নম্বর স্তবকের, ভেবে দেখুন, প্রত্যেকটা স্তবকে 4টে করে লাইন আছে, 12, 13, 14, 15 নম্বর লাইনে রয়েছে মৃত্যুর ভয়ে ভীরু বসে থাকা আর না। এটা হলো মেদিনের কবিতা, সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থের মেদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। গ হচ্ছে নিজেরই একদা কল্পিত সব স্বপ্ন, ঠিক আছে, এটা হচ্ছে রোমান্টিক, এটা তো বোঝা যায়, রোমান্টিক থেকে নেওয়া। হ্যাঁ রোমান্টিক থেকে নেওয়া হচ্ছে, কিন্তু এটাও রোমান্টিকের ওই শেষ দিক থেকেই নেওয়া হয়েছে, ঠিক আছে, শেষ দিক থেকেই নেওয়া হয়েছে। আর পরেরটা প্রস্তাব থেকে। হ্যাঁ, প্রস্তাব। পরেরটা প্রস্তাব 1940 থেকে নেওয়া হয়েছে। তাহলে ম্যাচ করলে কি হবে, উত্তর হবে এ, তাই না? দেখি একবার, এই যে এটার সাথে কানামাছির গান, তাহলে এর কয়ের সাথে হচ্ছে 3, আর তারপর হচ্ছে ক্ষয়ের সাথে হচ্ছে 1 মেদিনের কবিতা, তারপরে হচ্ছে রোমান্টিক 4, আর ঘয়ের সাথে হচ্ছে 2, ঠিক আছে, তাহলে এ উত্তর। পরেরটা নাম্বার 8,
এটা বলুন। এটা আমি এসএলএসটি ব্যাচে যখন শুরু করেছিলাম একরকম বলেছিলাম, এটার উত্তর কি হবে? নজরুলের মুজাফফর আহমেদ। ইয়েস, মুজাফফর আহমেদ। মুজাফফর আহমেদ। হুম। মুজাফফর আহমেদ প্রথম নজরুলের এই বিদ্রোহী কবিতার প্রথম শ্রোতা ছিলেন, এবং তিনি নিজে বলেছিলেন একটা কথা আমরা কেন জানতে পারি, কাজী নজরুল ইসলামের স্মৃতি কথা গ্রন্থে, যেখানে মুজাফফর আহমেদ বলছেন যে সেই কবিতাটি লিখেছিল রাত্রির কোন সময় তা আমি জানিনি, সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এসে আমি বসেছি, এমন সময় নজরুল বলল সে একটি কবিতা লিখেছে, পুরো কবিতাটি সে তখন আমায় পড়ে শোনালো, বিদ্রোহী কবিতার আমি প্রথম শ্রোতা। ঠিক আছে, তাহলে এটা হলো মুজাফফর আহমেদ উত্তর হবে, যেটা তিনি তার কাজী নজরুল ইসলাম স্মৃতি কথা। ঠিক আছে, বইটার নাম হচ্ছে, বলেই রাখলাম, কাজী নজরুল ইসলাম স্মৃতি কথা। এই গ্রন্থে এটা বলা আছে। লাইনটা আমি বলে দিলাম যে অ্যাকচুয়ালি কি বলেছিল, পরে আমি নোটসে দিয়ে দেবো। জানিয়াছি দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ। এটা বিসর্জন নাটক থেকে নেওয়া হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটক থেকে নেওয়া হয়েছে। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথের বিসর্জন নাটক, যেখানে মানবতা, যেখানে কি বলবো, মানুষের যে পশুর মতো যে আচরণ, তার যে মানে এগেনস্ট, এই দুটোর মধ্যে যে দ্বন্দ্ব দেখানো হয়েছে, এবং শেষে মানবতারই সুর, মানে মানবতার ধ্বনি শেষে জয়ী হয়েছে। তো কি মনে হচ্ছে, জানিয়াছি দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ, এই পংক্তিটি কার রচনা, মানে আর কি, কে বলেছেন, রচনা তো অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এটা বলেছেন তাকে। এই ধরনের প্রশ্ন দিয়ে দিয়েছে, পুরো একটা বড় নাটক, সেখানে যদি এরকম প্রশ্ন দিয়ে দেয়, এটা হবে গোবিন্দমাণিক্য উত্তর। ঠিক আছে, গোবিন্দমাণিক্য, এটা হচ্ছে যে এই কথার উক্তি করেছেন গোবিন্দমাণিক্য। নেক্সট হচ্ছে যে সবগুলো প্রকাশকাল, এগুলো বারবার পড়তে হবে। আর হচ্ছে যে যেখানে যে যে উক্তিগুলো বলা হয়েছে, যেমন বিসর্জন নাটকের ক্ষেত্রে আমরা জানি যে যেটা প্রথম প্রকাশিত হয়েছিল ইংরাজির 1891-তে। ঠিক আছে, বিসর্জন নাটক 1891-তে প্রথম, কিন্তু 1890 কোনো জায়গায় লেখা আছে 1891। ঠিক আছে, তো একদম খুবই বিখ্যাত, এবং এই নাটকের চরিত্রগুলো জয়সিংহ, যেখানে এই নাটকের মানে জয়সিংহ চরিত্রে যখন নাটকটি মঞ্চস্থ হয়, তখন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই কি বলবো, এই চরিত্রেতে অভিনয় করেছিলেন। ঠিক আছে, এবং তিনি নিজে বলি প্রথার ঘোর বিরোধী ছিলেন, এবং সেটা তিনি এই নাটকের মধ্যে দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ এই যে লাইন যেটা আছে, যে নাটকের গুরুত্বপূর্ণ লাইন বলা হচ্ছে যে দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ। ঠিক আছে, এই লাইনটা সেই পার্টিকুলার প্রেক্ষাপটে বলা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে জন্ম যবনিকা প্রান্তে মেলি নবনেত্র, সুকুমার দেখিলাম জলস্থল। এই কবিতাটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এই কবিতাটা? এই কবিতাটা চেনা লাগছে? এটা কোন কবিতার অংশ বলে মনে হচ্ছে? এটা এসএলএসটি তে আছে, মানে কাব্যগ্রন্থটা আছে, কবিতাটা নামেও আছে। ম্যাম এটা কি চম্পার? হ্যাঁ, চম্পা, ইয়েস, চম্পা। চম্পা থেকে এটা নেওয়া হয়েছে।
আচ্ছা, পরেরটা তো আপনারা নিজেরাই বলতে পারবেন, বলুন। বি হবে। এ ম্যাম এ অপশন হবে। অপশন এ। এ হবে। এ এ শারীরিক স্পেলিং হচ্ছে প্রথমে দীর্ঘই, দেন হচ্ছে হর্ষ, শারীরিক। আচ্ছা, এইবার 12 এর কোয়েশ্চেনটা আপনারাই বলুন তো দেখি, এখানে কি আলাদা, কেন এর মধ্যে কোনটি ভিন্ন জাতীয় গ্রন্থ, কি মনে হয় 12 এর কোয়েশ্চেনটা কি মনে হচ্ছে? নির্দর্পণ আলাদা। মেবার হবে সামাজিক নাটক সবগুলোই, কিন্তু নাম মানে এখানে কোনটা অ্যাকচুয়ালি বিনামাটা। আলাদা বলে মনে হচ্ছে? বাকি চারটের মধ্যে একটা একটু আলাদা, এবার কোনটা আলাদা, কেন আলাদা? প্রথমত নীলদর্পণ ম্যাম। হ্যাঁ হ্যাঁ, আর প্রথমটা ঐতিহাসিক নাটক, নীলদর্পণ হবে না? ঐতিহাসিক আর সব নীলদর্পণ হবে না, বাকিগুলো তো সব ইতিহাস। আমি এবার পতন, দ্বিজেন্দ্রলাল রায়ের মেবার পতন, মেবার পতন দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটক, নীলদর্পণ দীনবন্ধু মিত্রের ঐতিহাসিক নাটক প্রেক্ষাপট, বঙ্গনারী দ্বিজেন্দ্রলাল রায়ের সামাজিক নাটক, বলিদান গিরিশ ঘোষের পৌরাণিক নাটক। ঠিক বলেছি তো? তাহলে এখানে আলাদা কোথায়? বলিদান হচ্ছে গিরিশ ঘোষের, এখানে তো চারটেই চার রকম দেখাচ্ছে। গিরিশ ঘোষ এটা হচ্ছে পৌরাণিক। কিন্তু বলিদান তো ম্যাম গিরিশ ঘোষের সামাজিক নাটক না, একটা ওই মেয়ের মানে বলিদান নয়, মানে ওই সমাজের অবস্থাটা তো দেখাচ্ছিল, যে একটা পণ প্রথার কুফল ওখানে তো দেখানো হয়েছে। সেই জন্য এটা হ্যাঁ ম্যাম, সামাজিক নাটক। হিসেব মতো তো এটা কি বলবো, এটা তো পৌরাণিক নাটকের মধ্যে পড়ছে, পার্টিকুলার যেমন বঙ্গনারী এবং পরপারী এই। না না ম্যাম, এটা তো পৌরাণিক নয়, এটা সামাজিক। কি কি মনে হচ্ছে? হ্যাঁ এটাকে হ্যাঁ এটা সামাজিকের মধ্যে, বলিদান সামাজিকের মধ্যে পড়বে, ইয়েস। কিন্তু তাহলেও কি করে আলাদা হচ্ছে? হচ্ছে না তো। এই দুটো সামাজিক যদি হয়, এটাও সামাজিক, বঙ্গনারীও কিন্তু সামাজিক। আচ্ছা, সামাজিক, আর তাহলে মেবার পতন তো এটাও তো ঐতিহাসিক, নীলদর্পণও তাই। মেবার পতন হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়, নীলদর্পণ হচ্ছে দীনবন্ধু মিত্র, ইয়েস। আর বঙ্গনারী হচ্ছে বঙ্গনারী হচ্ছে, সরি হ্যাঁ, বঙ্গনারী হচ্ছে দ্বিজেন্দ্রলাল, সামাজিক। ঠিক আছে, তাই জন্য এই কোয়েশ্চেনের মধ্যে একটুখানি কনফিউশন আছে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন এলে আপনারা অ্যাভয়েডই করবেন। ঠিক আছে, এরকম প্রশ্ন এলে অ্যাভয়েডই করবেন, তবু ভুল থাকলে কিন্তু প্রশ্নে নম্বর পেয়ে যাবেন। ঠিক আছে, এটা অসুবিধা নেই, খুব কন্ট্রাডিক্টরি হলে একটু অ্যাভয়েড করবেন পিএসসি প্রশ্নতে। নেক্সট নাম্বার 13 বলছে যে 20 বছর পর কবিতার ম্যাম হ্যাঁ ম্যাম কি কি একটা কথা বলছিলাম, হুম নীলদর্পণ বঙ্গনারী এই হচ্ছে সামাজিক নাটক, তো মেবার পতন হচ্ছে ঐতিহাসিক নাটক, তাহলে মেবার পতনটা রিমিকা নীলদর্পণ ঐতিহাসিক নাটক নয়, নীলদর্পণ সমাজের সমস্যাকে তুলে ধরেছে, ব্রেক হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। সেক্ষেত্রে ওটাকে ঐতিহাসিক বলা যায় না। কোনটা
কোনটাকে, মানে গিরিশ দীনবন্ধু মিত্র? ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলো একবার বলো, হ্যালো বলো ম্যাম, বলো। শোনা যাচ্ছে? হ্যাঁ বলিদান, বঙ্গনারী, নীলদর্পণ, তিনটি হচ্ছে সামাজিক নাটক। হ্যাঁ, এটাই হচ্ছে তাই এখানে নীলদর্পণ ম্যাম ঐতিহাসিক নাটক নয়। হ্যাঁ একদমই তাই, যেটা হচ্ছে যে দীনবন্ধুর নীলকর এটা মানে নীলকর সাহেবদের কথা এবং তাদের যে অত্যাচারের কথা যে দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ নাটকে রয়েছে। ম্যাম সেটা একটা সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা এটা ঠিক, কিন্তু এখানে তো সেইভাবে তো কোনো জায়গায় হ্যাঁ ম্যাম, আপনি বলেছিলেন যে নীলদর্পণ সামাজিক নাটক। আমি বলেছিলাম নীলদর্পণ সামাজিক নাটক, হ্যাঁ এটা ঠিক যে বাংলার সমাজ। হ্যাঁ ম্যাম, আপনি যখন আমাদেরকে পড়িয়েছিলেন তখন বলেছিলেন। ঠিক আছে, এক্ষেত্রে হ্যাঁ বলছি, সেটা হচ্ছে যে বাংলার সমাজ এবং সাহিত্যে নীলদর্পণ নাটকের একটা প্রভাব রয়েছে। হ্যাঁ অবশ্যই, এই জন্য, কারণ এখানে তো আলাদা করতেই হবে, এটা একটা পঞ্চাঙ্ক নাটক। এখানে এটাও ঠিক কথা যে কোথাও দীনবন্ধু মিত্রের এই কি বলবো, এটাকে কোথাও ঐতিহাসিক নাটক হিসেবে কিন্তু এরকম বলাও হয়নি, ঠিক আছে? দীনবন্ধু মিত্রের ঐতিহাসিক নাটক বলে কখনো নীলদর্পণকে এরকম বলাও হয়নি। তো সমাজের একটা ছাপ স্পষ্ট বলেই এখানে উত্তরটা এক্স্যাক্টলি ওই মেবার পতনই হবে, ঠিক আছে? মেবার পতন। তাহলে 12 আনসার আমরা এক্ষেত্রে বি করতে পারি। কিন্তু এই প্রশ্নটা ডেফিনেটলি একটা কন্ট্রাডিক্টরি কোয়েশ্চেন, ঠিক আছে? এটাকে কি অ্যাঙ্গেলে ধরা হবে বোঝা মুশকিল। কারণ এখন সত্যি পিএসসি সম্পর্কে কিছু বিশ্বাস করা যাচ্ছে না, কারণ সর্দার সরোবর বাঁধ রিসেন্টলি মিসলেনিয়াসের প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে সেটা অ্যাকচুয়ালি ওটা নর্মদার তীরে অবস্থিত, নর্মদা নদীর উপর, কিন্তু বাঁধটা নির্মিত হয়েছে, পিএসসি যে উত্তর দিয়েছে সেটা বোধহয় তিস্তা না তোর্ষা, যাই হোক এরকম কিছু, এবং সেটা এখনো চেঞ্জও করেনি। আচ্ছা যাই হোক, 20 বছর পরে এই 20 বছর পরে কবিতার যে মোট পংক্তি কটা, এটা তো আমি পড়িয়েছিলাম, বলুন এটা কি হবে? জাস্ট কয়েকদিন আগে পড়িয়েছি। কি হবে? 27টি। 27টি একদম। 13 এর উত্তরটা হচ্ছে সি। নেক্সট একটা সবাই বলতে পারবেন, রাম মিত্র সুগ্রীব কোন নগরের অধিপতি? কোথাকার? কিষ্কিন্ধা একদম। আচ্ছা তারপরেরটা, এটা আপনারা বলতে পারবেন, সন্ধি বিচ্ছেদ, পর্যটন কি হবে? সি। পরিযুক্ত অটন। সি নাম্বার, পরিচিত অটন। একদম, পরিযুক্ত অটন। পরযুক্ত অটন আছে, পর্যযুক্ত অটন আছে, পর্যযুক্ত টন রয়েছে, তো আর এগুলোর কোনোটাই হবে না, পরিযুক্ত অটন হবে, ঠিক আছে? আচ্ছা পরের প্রশ্ন যেটা রয়েছে, যেটা হলো 1584 শকাব্দে রচিত অনাদিমঙ্গল কাব্যের রচয়িতা হলেন। 1584 শকাব্দে রচিত, ভালো করে দেখুন, শকাব্দে বলেছে কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে কোনটা উত্তর হবে? ঘনরাম চক্রবর্তী। ঘনরাম চক্রবর্তী। আচ্ছা, ঘনরাম চক্রবর্তী কবে তার কাব্য রচনা করেছিলেন? যদিও মঙ্গল কাব্যের কাব্য নিয়ে, মানে কাব্যের যে সময়কাল নিয়ে, সেটা কিন্তু যথেষ্ট সেগুলো নিয়ে সমস্যা আছে, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে মূলত যেটুকু শোনা যায় যে ঘনরাম চক্রবর্তী, যিনি যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি বা বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের মতে তার কাব্যের সময়কাল ছিল 1633 শকাব্দ, 1633 শকাব্দ অথবা 1711 খ্রিস্টাব্দ।
হ্যাঁ ওর এক্সাক্ট সালটা কোনোভাবে কোনো বইতে বিভিন্ন ভাবে আমরা পাই। তো যেটা আমি বলছি ওই 1711 1713 এই সময়টা, ঠিক আছে। এবং কবির জন্ম হচ্ছে 1669। ঘনরাম চক্রবর্তীকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পাওয়া যায়, এটা তো গেল। আর এটা তো গেল হলো ঘনরাম চক্রবর্তীর ক্ষেত্রে। ম্যাম এটা এটা রামদাস আদক হবে না? হ্যাঁ হ্যাঁ বলো। এ হবে তো রামদাস আদক। এ নাম্বারটা অপশন হবে। ম্যাম রামদাস আদকের সময়কালটা অনাদি মঙ্গল বলেছি। 1584 শকাব্দ। হ্যাঁ 1584 শকাব্দ রামদাস আদক। রামদাস আদক, একদমই তাই। এদিকে রূপরামের কাব্যের রচনাকাল হচ্ছে রূপরামের কাব্যের সময়কাল হচ্ছে 1590, ঠিক আছে। মানে ওটা ওনার রচনাকাল। আর যেটা ওনার শকাব্দ হিসেবে যদি আমরা দেখি তাহলে বলেছে যে 1600, বসন্ত কুমার চট্টোপাধ্যায় বলেছেন 1641 শকাব্দ, 1641 শকাব্দ নাগাদ। তাই জন্য এক্ষেত্রে উত্তর হবে রামদাস আদক। নেক্সট, পরেরটা কোনটা কার লেখা? পদার্থ কৌমুদী, অরিয়েন্টাল ফেবিউলিস্ট, আচ্ছা তারপরে হচ্ছে পুরুষ পরীক্ষা, তোতা ইতিহাস। প্রথমত প্রথমটা পদার্থ কৌমুদী, যেটা লেখা হচ্ছে এখানে আমাকে প্রশ্ন করেছে নাম্বার 17 যে হরপ্রসাদ রায়ের গ্রন্থটি কোনটি। এখানে প্রশ্ন করেছে ম্যাম ওরিয়েন্টাল ফেবুলিস্ট। ম্যাম হরপ্রসাদ রায়ের পুরুষ পরীক্ষা। পুরুষ ও পরীক্ষা, আচ্ছা। পুরুষ পরীক্ষা, একদমই তাই। যেটা বিদ্যাপতির কাব্য, ঠিক আছে, সেটারই অনুবাদ করেছেন হরপ্রসাদ রায়। পদার্থ কৌমুদী হচ্ছে, এটা লেখা হচ্ছে কাশীনাথ তর্ক পঞ্চানন। পদার্থ কৌমুদী হচ্ছে কাশীনাথ তর্ক পঞ্চানন। তারপরে অরিয়েন্টাল ফেবিউলিস্ট, অরিয়েন্টাল ফেবিউলিস্ট হচ্ছে তারিণী চরণ মিত্র। পুরুষ পরীক্ষা বললাম অরিজিনালি লেখা হচ্ছে বিদ্যাপতির, সেটাকে অনুবাদক হলেন হরপ্রসাদ রায়। তাই উত্তর এখানে সি হবে। তোতা ইতিহাস, তোতা ইতিহাসের এটা লেখক হচ্ছে চণ্ডীচরণ মুন্সি। চণ্ডীচরণ মুন্সি যিনি, চণ্ডীচরণ। হ্যাঁ, যেটা হচ্ছে কাদির বক্সের ফার্সি ভাষায় লেখা একটা গ্রন্থ যেটা ছিল তুতিনামা। এটা হচ্ছে তুতিনামা, যে মূল গ্রন্থটা, সেটা যেটা লেখা ছিল অ্যাকচুয়ালি কাদির বক্স। কাদির বক্সের লেখা, তার তোতা ইতিহাস হচ্ছে অনুবাদক, এবং যেটার অনুবাদ করেছিলেন চণ্ডীচরণ মুন্সি। ওকে, নেক্সট, জিঘাংসা শব্দটির প্রত্যয় কি? বি হবে উত্তর। হ্যাঁ, হন, হত্যা, মানে হনন করবার ইচ্ছা, ওই হন যুক্ত সন যুক্ত অ যুক্ত আ, এখানে বি হবে, 18 বি উত্তর হবে। নাম্বার 19, চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপানুরাগ এবং আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস, এই উক্তিটি কে করেছেন? উক্তিটি করেছেন সুকুমার সেন, নরেশচন্দ্র জানা, শঙ্করী প্রসাদ বসু, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। উত্তর হবে শঙ্করী প্রসাদ বসু, 19 সি। তার কারণ এমনিতে আক্ষেপানুরাগ হচ্ছে যে যে মিলনের মুহূর্তেও বিচ্ছেদ জনিত যে একটা ভয়, ঠিক আছে, তার থেকে যে পদগুলো লেখা হয়েছে সেটাই হচ্ছে আক্ষেপানুরাগ। পরেরটা, মুকুন্দ চক্রবর্তীর রচিত কাব্যগ্রন্থের মূল নাম কি?
মুকুন্দ চক্রবর্তীর তো কাব্যের নাম চণ্ডী মঙ্গল, অম্বিকা মঙ্গল, অভয়া মঙ্গল, এই তিন অভয়া মঙ্গল। অভয়া মঙ্গল। তার কারণ হচ্ছে নিজে মুকুন্দ চক্রবর্তী তার কাব্যে লিখে দিয়ে গেছেন যে যেখানে হচ্ছে অভয়া মঙ্গলের কথা, ঠিক আছে। যেমন যেখানে লেখা আছে যে ওই কালজ্ঞাপক যে জায়গাটাতে যেখানে শাকে রস বেদ শশাঙ্ক গণিতা কতদিনে দিলা গীত হরের বনিতা, অভয়া মঙ্গল গীত গাইল মুকুন্দ আসর সহিত মাতা হইবে সানন্দ। ঠিক আছে, তাহলে এখানে এটা উত্তর হবে অভয়া মঙ্গল। নেক্সট, বিজয়গুপ্তের জন্মস্থান কোথায়? ফুল্লশ্রী না কি যেন, কোথায় কি যেন, হ্যাঁ কৈলা বা ফুল্লশ্রী। হ্যাঁ, গৈলা ফুল্লশ্রীতে হচ্ছে বিজয়গুপ্তের জন্মস্থান। আচ্ছা, অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবিকে? গোবিন্দ দাস। ব্রজবুলি ভাষা সৃষ্টি হয়, হ্যাঁ ব্রজবুলি ভাষা সৃষ্টি হয় বাংলা ও মৈথিলি। বাংলা ও মৈথিলি। বাংলা মৈথিলি। অ্যাকচুয়ালি বাংলা ভাষা মানে যেটা মানে অবহট্ট হয়ে মানে মৈথিলি হয়ে যেটা ব্রজবুলি ভাষা সৃষ্টি হয়েছে। কেমন অনেক বইতে আমরা বাংলা অবহট্ট মৈথিলি এরকমও পাই, ঠিক আছে। পরেরটা, রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর, এই পদের রচয়িতাকে? জ্ঞানদাস। জ্ঞানদাস। জ্ঞানদাস ম্যাম। হ্যাঁ, রূপানুরাগ পর্যায়ের। রূপানুরাগ পর্যায়ের পদ। জগৎজীবন ঘোষাল লিখেছিলেন, কি হবে? মনসামঙ্গল। মনসামঙ্গল, মঙ্গল। একদম। জগৎজীবন ঘোষাল লিখেছিলেন মনসামঙ্গল কাব্য। প্রবোধ চন্দ্রিকার লেখককে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 1813 খ্রিস্টাব্দে রচনা, 1833 খ্রিস্টাব্দে ওটা প্রিন্ট হয়েছিল, মুদ্রণ, ঠিক আছে। এটা সম্পর্কে আমরা দুটো জানতে পারি। রচনা হলো 1813, 1833-এ এটি মুদ্রিত হয়। সীতার বনবাসের অনুপ্রেরণা বাল্মীকি এবং আর কে ছিলেন? সীতার বনবাস এর ভবভূতি ম্যাম। হ্যাঁ, ভবভূতির উত্তরকাণ্ড, বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড থেকে নেওয়া হয়েছে, একদম। এটার উত্তর চরিত আর বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড। আচ্ছা, রাজু পাড়ে চরিত্রটি কোন উপন্যাসের? আরণ্যক। আরণ্যক, ইয়েস। নেক্সট, কুয়োতলার কথা কোথায় বলা আছে, কোন গল্পে? গিরগিটিতে। গিরগিটি। গিরগিটিতে, জ্যোতিরিন্দ্র নন্দীর গিরগিটিতে বলা আছে। নির্বাচিত প্রবন্ধ গ্রন্থটি কার লেখা? কাজী আব্দুল ওদুদের। শ্রেষ্ঠ প্রবন্ধটা হলো অন্নদাশঙ্কর রায়, বঙ্কিমচন্দ্র হবে না, আশাপূর্ণা দেবী হবে না, কাজী আব্দুল ওদুদেরটা নির্বাচিত প্রবন্ধ। নেক্সট হলো বিনা পানি পদটিতে কোন সমাস রয়েছে? বহুব্রী। বহুব্রীহি। বিনা পানিতে যার সরস্বতী সম্পর্কে বলা হয়েছে। বিশুদ্ধ শব্দটি কোনটা? এটা উত্তর হবে, এটা তো একটা সমস্যা ছিল, এটা হবে উত্তর ত্রম্বক, সি হবে, ঠিক আছে। মানে দুটোই এক ছিল, এটার অর্থটা হচ্ছে শিব। নাম্বার 33, কোয়েশ্চেন নাম্বার 32 হলো, এখনো পর্যন্ত কোনো কোয়েশ্চেনে কোনো অসুবিধা আছে?
ম্যাম ত্রম্বক তো প্রথমটাও যা বানান আছে 3 নম্বরেরটাও একই বানান যে রয়েছে। কোনো আছে, একদমই তাই, একটা ভুল আছে, যে কোনো একটা হবে, কিন্তু প্রশ্নে এটাই ছিল। 33, উপযুক্ত শব্দটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করুন। ধাতুর উত্তরে কি হবে? ড্যাশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। এখানে কোনটা বসবে? ধাতুর উত্তরে। আর নতুন শব্দ কখন যুক্ত হয়? এর সঙ্গে কি যুক্ত হয়? প্রত্যয় যুক্ত হয়। প্রত্যয়। একদম প্রত্যয় ম্যাম। একদম ঠিক উত্তর, কৃত প্রত্যয়। কারণ এখানে ধাতু আছে, যদি এটা শব্দ থাকতো তাহলে সেটা তদ্ধিত প্রত্যয় হতো। পরেরটাও খুব ইজি। 34, 34 এ এক কথায় প্রকাশ কোনটা হবে? পঙ্কে যা জন্মায়। পঙ্কে 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 যা জন্মায় পঙ্কজ। পঙ্কে জন্মায় যার পঙ্কজ। অন্ধজনে দেহ আলো কি হবে? কারক। সম্প্রদান। সম্প্রদান কারক। সম্প্রদানে এ বিভক্তি। বিজয়গুপ্তের মনসা পদ্মপুরাণ। পদ্মা পুরাণ, কথাটা পদ্মা পুরাণ হবে, হ্যাঁ, আকার হবে। রূপরাম চক্রবর্তী কোন মঙ্গল? ধর্মমঙ্গল। 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 নেক্সট হচ্ছে গোবিন্দ দাস কোন সময়ের কবি ছিলেন? চৈতন্যোত্তর যুগের কবি। চৈতন্য উত্তর। চৈতন্য উত্তর। হ্যাঁ, চৈতন্যদেবের পরবর্তী সময়, একদম তাই। দ্বিতীয় বিদ্যাপতিকে? রবীন্দ্র দাস। রবীন্দ্র দাস। রবীন্দ্র দাস। হ্যাঁ, প্রেম প্রতাপের দ্বন্দ্ব সমালোচকে এই সমালোচনা নিম্নলিখিত কোন নাটকটি সম্পর্কে সর্বাধিক প্রযোজ্য? নরক গুলজার, বিসর্জন, কেনারাম বেচারাম, শেষ রক্ষা। বিসর্জন। এই প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম। আগামীকাল আমরা বলয় গ্রাস শুরু করব, ঠিক আছে? মানে এটা হচ্ছে অনলি পেড ব্যাচের জন্য বলছি। আর বলয় গ্রাস দিয়ে আমরা শুরু করব, কারণ আমাদের উপন্যাসগুলো অনেক বড় রয়েছে এবং সেগুলো থেকে খুব ধরে ধরে পড়তে হবে। আর যারা ডেমো ক্লাসে আছেন তাদের জন্য আমি নেক্সট ক্লাসে, আপনাদের যেদিন ডেমো থাকবে জেনে যাবেন, তো কৃষ্ণকান্তের উইল থেকে কিছু যতটুকু সম্ভব আর কি, তো মেন যে কোয়েশ্চেন গুলো সেগুলো আলোচনার চেষ্টা করব, বা সেই সংক্রান্ত যে এমসিকিউ গুলো এসেছে পরীক্ষায় সেগুলো আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? যদি কারোর কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসার থাকে বলতে পারেন। এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। কারোর কি কোনো প্রশ্ন আছে? দেখেছেন প্রত্যেকটা প্রশ্নই যথেষ্ট ভেতর থেকে ডেপ থেকে এসেছে, তাই পড়াশোনা ভালো করে করতে হবে এবং এই ধরনের প্রশ্নগুলোই প্র্যাকটিস করতে হবে বেশি করে, মানে এই জাতীয় আর কি, ঠিক আছে? প্রচুর অন্যান্য প্রশ্ন, কোনটা কাকে কি বলেছে, কোন বিশেষ করে নাটকগুলোতে যে কাকে এত বেশ কিছু, যেমন নরক গুলজারে এমন ধরনের কথাগুলো রয়েছে যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো, ঠিক আছে? উক্তিগুলো বিসর্জনের ক্ষেত্রে, আবার উপন্যাসের ক্ষেত্রেও যেগুলো, যেমন আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো প্রশ্নর ধরন কেমন সেগুলো আমি বলবো। যেমন উপন্যাসগুলোতে কোন কোন উপন্যাসে কতগুলো করে পরিচ্ছেদ রয়েছে সেটা গুরুত্বপূর্ণ, এবং কৃষ্ণকান্তের উইলে কতগুলো পরিচ্ছেদ রয়েছে, ঠিক আছে? কে কোথায় গেছিল। আচ্ছা, যেমন বিদ্রোহী কবিতায় আমি শব্দটা কতবার ব্যবহার করা হয়েছে, এগুলো কিন্তু যথেষ্ট টিপিক্যাল কোয়েশ্চেন, এইভাবে কিন্তু পড়াশোনা করতে হবে। কোন কবিতা কোন ইংরেজ কবির দ্বারা প্রভাবিত হয়েছিল, এগুলো। আচ্ছা, যেমন মহেশ, অ্যাকচুয়ালি গল্পের মধ্যে মহেশ কি সেটা হচ্ছে দরকার, এরকম প্রশ্নও কিন্তু এসেছে, ঠিক আছে?
বা যেমন গাছটি বলেছিল গল্পে, মানে কার কোথায় কোন গল্পে কিভাবে কি বলবো কার কোথায় মৃত্যু হচ্ছে, এগুলো দরকার। কারক গুলো ভালো করে পড়তে হবে। সন্ধি সমাস প্রচুর এসেছে, যেমন মাথুর রস পর্যায়ে শ্রেষ্ঠ কবিকে, মানে আক্ষেপানুরাগে শ্রেষ্ঠ কবিকে, মাথুরে শ্রেষ্ঠ কবিকে, এই প্রশ্নটা এসেছে। মাথুরে বিদ্যাপতি। শ্রেষ্ঠ কবিকে বিদ্যাপতি, একদম। অভিসারে শ্রেষ্ঠ কবিকে একটা আপনাদের তো করালাম। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন যে নিবেদনের পদে শ্রেষ্ঠকে, ঠিক আছে, এগুলো এগুলো কিন্তু বারবার করতে হবে। তারপরে হচ্ছে এমন এমন বেশ কিছু, আমরা হয়তো সিলেবাসটা দেখছি খুব ছোট একটা সিলেবাস, এটা কিন্তু ছোট সিলেবাস নয়। প্রবন্ধগুলো থেকে খুব ভেতর থেকে প্রশ্ন দিয়েছে। টিচার গল্পের বিষয়বস্তুতে কোন সময়টা উঠে এসছে সেই সময়ের কথা জানতে চেয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়। ওখানে শশীভূষণের কি বলবো শিক্ষাগত যোগ্যতা কি ছিল। হাওয়ার রাত কবিতা, যেটা আপনাদেরকে পড়িয়েছি, হাওয়ার রাত কবিতায় অন্ধকারকে কোন উপমায় চিহ্নিত করা হয়েছে? স্ফীত সমুদ্র, নীলমত্ততা, বাঘিনীর গর্জন, উত্তাল বাতাস, কোনটা হবে? বাঘিনীর গর্জন। হ্যাঁ, তো এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু করতে হবে। আবার যেমন দিয়েছে যে এক কথায় প্রকাশ যে নারীর হাসি মিষ্ট, সুচিস্মিতা, সুস্মিতা, লাস্যময়ী, সুহাসিনী। সুস্মিতা। Yes, সুস্মিতা। সুচিস্মিতা, সুচিস্মিতা, যার হাসি খুব মিষ্টি। এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু, এগুলো আমি আরো করাবো। আমার কাছে যতগুলো মোটামুটি ভাবে সেট আছে প্রিভিয়াস ইয়ারের, অবশ্যই করি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকলো।